আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের পত্রের প্রথম অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো অর্থাৎ বোর্ডে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে। আমি তোমাদের সাথে ইতিমধ্যে যে 5টি অধ্যায় আলোচনা করেছি বা আমার 5টি অধ্যায়ের ভিডিও অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি শিডিউল অনুযায়ী যে কাজটা করব সেটা হলো যে 5টি অধ্যায় আমি তোমাদেরকে পড়িয়েছি অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ আমার মনে হয় না কোনো ধরনের কোয়েশ্চেন বাকি আছে। যদি বাকি থাকে সেই কারণে আমরা প্রত্যেকটা অধ্যায়ের যে 2025 সালের বোর্ড কোয়েশ্চেন অর্থাৎ 2025 সালে কোন বোর্ডে কোন কোয়েশ্চেন কীভাবে এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি শুরু করব প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান নিয়ে। এই অধ্যায় থেকে কোন বোর্ডে কী কোয়েশ্চেন এসেছে তা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের একটি ধারণা হয়ে যাবে আমাদের পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসে। আমি তোমাদের সবসময় বলি যে আমরা সবাই এত বেশি ভালো স্টুডেন্ট যে আমরা আনসার কিন্তু জানি কিন্তু কোয়েশ্চেনটা ধরতে পারি না। এর প্রথম কারণ হচ্ছে তোমরা কোয়েশ্চেন সম্পর্কে অবগত না, তোমরা কোয়েশ্চেন বেশি দেখো না। আমরা যত বেশি কোয়েশ্চেন নিয়ে রিসার্চ করব আমাদের ব্রেইনে কোয়েশ্চেনের আনসারগুলো তত বেশি ঘুরবে। তাই আমরা বেশি বেশি করে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখব। তো আজকে আমি প্রথমে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটার সলিউশন আমি দিব না, কারণ আমরা সাধারণত জানি, আমরা ধারণা করে নেই যে এই বছর ঢাকা বোর্ডের যে কোয়েশ্চেনগুলো এসেছে আগামী বছর সেটা আসার সম্ভাবনা খুবই কম থাকে। তারপরও আমরা তোমাদের সুবিধার্থে আমি দেখব যে ঢাকা বোর্ডে কী কোয়েশ্চেনগুলো এসেছিল। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে অর্থ ব্যবস্থা থেকে একটা কোয়েশ্চেন আসছে এবং আরেকটি কোয়েশ্চেন এসেছে তোমাদের, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে খুবই সহজ কোয়েশ্চেন তোমাদের আসছে। তো এইখানে দেখো আমি শুধু কোয়েশ্চেনগুলো ধরাই দিব, কারণ আমার প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে কিন্তু প্রত্যেক কোয়েশ্চেনের ওভারঅল ধারণা প্লাস সাথে বর্ণনা, চিত্রের বিশ্লেষণ সব কিছুই আছে। আমি আশা করব তোমরা শুধু কোয়েশ্চেনটা ধরার পরে সেখান থেকে তোমরা আনসারগুলো করার চেষ্টা করবে। তো আমরা যখন ভিডিওগুলো দেখব তখন অবশ্যই সবার হাতে বোর্ড কোয়েশ্চেনগুলো থাকতে হবে। এতে করে তোমাদের কোয়েশ্চেন বুঝতে অনেক বেশি সহজ হবে। তো ঢাকা বোর্ডে আমরা দেখি প্রথম কোয়েশ্চেন যেটা এসেছিল যে আদিব সাহেব এদেশে গিয়ে দেখলেন যে, আদিব সাহেব কই গেলেন? এদেশে গিয়ে দেখলেন যে দেশটিতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ও সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। অর্থাৎ সেই দেশে আদিব যে দেশে গিয়েছিলেন সেই দেশে গিয়ে দেখলেন ওই দেশে হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ও সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান। অর্থাৎ সম্পদের ক্ষেত্রে ব্যক্তি মালিকানা বিদ্যমান। তার মানে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আদিব যে দেশে গিয়েছিলেন সেই দেশ হচ্ছে ধনতান্ত্রিক দেশ, কিন্তু তার নিজের দেশে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। উনি যে দেশে ঘুরতে গিয়েছিলেন বা বেড়াতে গিয়েছিলেন, অর্থাৎ আদিব যে দেশে ঘুরতে গিয়েছিলেন সে দেশ হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। আর যেহেতু তার দেশের কথা বলা হয়েছে যে কেন্দ্রীয় পরিকল্পনা, আমরা সাধারণত জানি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্রীয় পরিচালনার মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হয়। যদি সেখানে কেন্দ্রীয় পরিকল্পনার কথা বলে তাহলে আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা আমরা বলতে পারি নির্দেশনামূলক অর্থব্যবস্থা। এটা বলার পরে কোয়েশ্চেন আমাদের আসছে আদিব সাহেবের দেশে বিদ্যমান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর 3টি বৈশিষ্ট্য লিখো। তার মানে আমরা সবাই জানি, আমরা এই যে অর্থব্যবস্থার সংজ্ঞা, অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আমরা ক্লাসে অনেক আলোচনা হয়েছে এবং এটা যেহেতু বাস্তবভিত্তিক একটা কোয়েশ্চেন বা বাস্তবিক ভিত্তিক একটা টপিক, আমরা সবাই এই সম্পর্কে ধারণা আছে। তো শুধুমাত্র আমরা কোয়েশ্চেনটা দেখে একটু যদি আনসারের দিকে খেয়াল করি তাহলেই আমরা সুন্দর করে আনসার লিখতে পারবো। তার মানে আদিব যে দেশে ঘুরতে গিয়েছিলেন সে দেশ হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ আর আদিবের দেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ। তো কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে কোন দেশ সেটা আমরা আইডেন্টিফাই করে তার 3টি বৈশিষ্ট্য আমরা লিখব।
তো আমরা এর আগেই আমরা সংজ্ঞা থেকে কিভাবে বৈশিষ্ট্য লিখতে হয় সেটা আমরা শিখেছি। তো ইনশাআল্লাহ তোমরা আশা করি যে সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য লিখতে পারবে। এখন দেখি আমরা ঘ নাম্বারে বলা হয়েছে এ দেশের অর্থ ব্যবস্থা ও বাংলাদেশের অর্থ ব্যবস্থা কি একই, বিশ্লেষণ করো। আদিব এ দেশে গিয়েছিলেন, এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, কিন্তু আমাদের দেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ আমরা সবাই জানি বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ, অর্থাৎ আমাদের দেশে প্রত্যেকটা খাতেই বা প্রত্যেকটা সেক্টরে সরকারি এবং বেসরকারি দুটোই আছে। সেই জায়গায় যদি বলা হয় যে এ দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা কি একই, আমরা নিঃসন্দেহে বলবো অবশ্যই না। আমাদের দেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা এবং এই দেশের অর্থব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো এটার আলোচনা নিশ্চয়ই আমরা পারবো। তো তারপরে আমাদের আরেকটি যে কোয়েশ্চেন আসছে, আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলেছে, এবং ওই যে আমাদের ঘ নাম্বারে যেটা থাকে অর্জনযোগ্য এবং অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ কোন জায়গায় উৎপাদন করা যৌক্তিক, উৎপাদনের যৌক্তিকতা ও সম্ভাবনা, এটি খুবই সহজ কোয়েশ্চেন, এটাও তোমরা আশা করি পারবে। তো আমরা এখন সরাসরি চলে যাব রাজশাহী বোর্ড 2025-এ, কারণ এখানে উৎপাদন সম্ভাবনা রেখা এসেছে। তো ঢাকা বোর্ডের উৎপাদন সম্ভাবনা রেখা আমি প্রয়োজন মনে করছি না সেটা করার, কারণ এটা যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা সেটা পারবো। তো তোমরা অনেকেই টেনশনে আছো যে আমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, আমরা কিভাবে আনসার করব, কেমন কোয়েশ্চেন আসতে পারে। তো তোমাদের ক্লাসের প্রত্যেক টিচাররাই কিন্তু তোমাদেরকে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু তোমাদের কোনো অধ্যায় বাকি নেই, 7টি অধ্যায় আমরা পড়িয়েছি। সেই জায়গায় আমরা বলেছি যে সাজেশন হচ্ছে তোমাদের 2025 সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলোর উপর বেস করেই আমরা কোয়েশ্চেনটা তোমাদের আসবে। সেই ক্ষেত্রে অ্যাকুরেট তোমরা যদি বলো যে এই অ্যাকুরেট মানে আসবে, সেটা কিন্তু সম্ভব না। আমরা কোয়েশ্চেন কিভাবে আসে সেটা দেখব, কিভাবে আনসার করতে হয় সেটা জানবো, তাহলে অবশ্যই আমাদের যে কোনো মান দিয়ে কোয়েশ্চেন আসলো আমাদের কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এখন দেখি রাজশাহী বোর্ড 2025 সালে কি কোয়েশ্চেন আসছে। তো আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে সংমিশ্রণ দেয়া আছে, এক্স দ্রব্য দেয়া আছে, ওয়াই দ্রব্য দেয়া আছে। সংমিশ্রণ মানে হচ্ছে দুটো দ্রব্য যে জায়গায় মিলিত হয় সে বিন্দুর নামটা। তো আমরা এর আগে সবসময় এ বি সি ডিতে অভ্যস্ত ছিলাম। তো এতে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, এই যে এখানে এম এন সংমিশ্রণ কোনো বিষয় না। সংমিশ্রণ যদি বিন্দুর নাম আইডেন্টিফাই করে দেয়া থাকে সেই ক্ষেত্রে যে বিন্দুর নাম দেয়া হচ্ছে সেটাই বসাতে হবে। আর যদি দেয়া না থাকে তোমরা এ বি সি ডি সেটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারো। তো এইখানে সংমিশ্রণ দেয়া আছে, এক্স দ্রব্য দেয়া আছে, ওয়াই দ্রব্য দেয়া আছে। ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে উদ্দীপক হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমি জানি তোমরা সবাই অনেক বেশি ব্রিলিয়ান্ট, তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা, যেহেতু আমরা প্রথমেই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন শিখেছি, এটা আমাদের জন্য কোনো বিষয়ই না। আমরা শুধু আমাদের সিস্টেম ফলো করে যদি আমরা কাজ করি, আমাদের যে কোনো মান আসুক আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো। তো চলো আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা যেভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ঠিক এইভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভূমি অক্ষে কোন দ্রব্য ধরবো বা কোন ভূমি অক্ষে কোন মানটা বসাবো এবং লম্ব অক্ষে কোন মানটা বসাবো। আমি ভূমি অক্ষে ধরলাম এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ধরলাম ওয়াই দ্রব্য। তারপর আমরা আজকে একটাই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। যদি পরবর্তীতে কোনো বোর্ডে উৎপাদন সম্ভাবনা রেখা আসে সেই ক্ষেত্রে শুধু আমি বলে দিব, আলোচনা করব, কিন্তু আমি আর রেখা অঙ্কন করব না। তো এখানে দেখো আমরা এখানে এক্স এর সর্বোচ্চ মান আছে 24, ওয়াই এরও সর্বোচ্চ মান আছে 24। আমরা 10 করেও নিতে পারি, 5 করেও নিতে পারি। আমি এখানে 5 করে নিব। 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। ভূমি অক্ষেও আমি একইভাবে নিব। 5, 10, 15, 20, 25।
আচ্ছা, এখন আমার লাগবে কোনটা? এর মধ্যে আমি দেখব যে আমি যে মানগুলো নিয়েছি, যেগুলো আমি লিখেছি, এর মধ্যে আমার সবগুলো চলে আসে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 20 আমার আছে, আমার 24। তো 25-এর একটু নিচে আমরা 24টা নিতে পারি। 25-এর একটু নিচে হবে 24। এখানেও 25-এর একটু আগে হবে 24। তোমরা যদি বড় করে অঙ্কন করো তাহলে অবশ্যই তোমাদের এটা স্পেসটা থাকবে। তো এখন দেখো, প্রথমে এক্স দ্রব্য 0 হলে ওয়াই হচ্ছে 24। আমরা এক্স যদি 0 হয়, ওয়াই 24, এটাকে বিন্দুর নাম দিলাম আমরা এম বিন্দু। তারপরে এক্স যদি 10 হয়, ওয়াই 20, এক্স হবে 10, ওয়াই হবে 20, এটার আমরা নাম দিলাম, এখানে কোন বিন্দু আছে? এন বিন্দু, এটাকে নাম দিলাম এন। তারপরে দেখো, এক্স যদি 20 হয়, ওয়াই হবে 10, এক্স 20, ওয়াই হবে 10, এটার নাম দিলাম আমরা পি বিন্দু। তারপরে এক্স 24, ওয়াই 0, এক্স 24, ওয়াই 0, তাহলে এটার নাম দিলাম কিউ। এখন এই এ এম এন পি ও কিউ বিন্দু যোগ করে যে রেখা পাই, সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। আমার মনে হয় না বর্ণনা তোমাদেরকে বলতে হবে, কারণ বর্ণনা অলরেডি তোমরা আগের ভিডিওগুলোর থেকে তোমরা সবাই অনুধাবন করেছো। তো তারপর আমরা একটু বলি। উপরের চিত্রে এক্স ভূমিয়ককে এক্স দ্রব্য এবং ওয়াই লম্বককে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। এক্স দ্রব্য 0, 10, 20 ও 24 হলে ওয়াই দ্রব্য যথাক্রমে 24, 20, 10 ও 0 হয়, যা এম এন পি ও কিউ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এম এন পি ও কিউ বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায়, সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। তারপরে দেখো, ঘ নাম্বারে বলা হয়েছে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী প্রাপ্ত, আমরা কোয়েশ্চেনটা কিন্তু বুঝতে হবে। এখানে বলা হয়েছে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী, অর্থাৎ আমরা এই উদ্দীপক থেকে যে উৎপাদন সম্ভাবনা রেখা পেয়েছি সেটা অনুযায়ী উভয় দ্রব্য একই সাথে, আমরা যদি উভয় দ্রব্য একই সাথে 24 একক উৎপাদন করতে চাই, তাহলে সেটা সম্ভব নয়। ব্যাখ্যা করো। তার মানে এখানে একদম স্পেসিফিক বলে দিয়েছে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী, কিন্তু যদি প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী নাও বলতো, তাও আমাদের কি করতে হইতো? আমরা সাধারণত ঘ নাম্বার আমরা 3 মার্কসের কোয়েশ্চেনের উপর বেস করে হয়, অর্থাৎ আমার প্রথমে আমার জমির এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য আমরা উদ্দীপকে যে মান দেয়া থাকে সেটা থেকে আমরা আগে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব, এবং সেই উৎপাদন সম্ভাবনা রেখার উপর বেস করে আমাদের 4 মার্কসের কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, অর্থাৎ যদি যে কোনো মান দেয়া থাকবে, সে মান দিয়ে হয় ভিতরে একটা বিন্দু পড়বে অথবা বাহিরে বিন্দু পড়বে। তো এইখানে যেহেতু স্পেসিফিক বলে দেয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব উভয় দ্রব্য একই সাথে 24 একক। তো তোমাদের যে কাজটা করতে হবে, ঘ নাম্বারে পুনরায় আবার এই চিত্রটা অঙ্কন করতে হবে। করার পরে আমরা দেখব উভয় দ্রব্য যদি আমরা 24 একক করে উৎপাদন করি, তাহলে উৎপাদন সম্ভব নয়। এটা কি সত্য না মিথ্যা? দেখো তো তোমাদের কি মনে হচ্ছে যে আমরা যদি উভয় দ্রব্য 24 একক করে উৎপাদন করি, সেটাকে আমাদের জন্য সম্ভব? অবশ্যই না। কারণ যদি আমরা 24 একক করে উৎপাদন করি, তাহলে যে রেখাটা আমরা পেলাম, আমি সেটার নাম দিয়েছি আর বিন্দু। এই রেখাটি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত। তো আমি তোমাদেরকে বলেছিলাম, যেহেতু মনে করো এই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমার জমির পরিমাণটা আমি আইডেন্টিফাই করলাম, অর্থাৎ আমার জমি আছে এতটুকু, আমি আমার জমির ভিতরে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো, তাতে আমাকে কেউ বাধা ক্রিয়েট করবে না। কিন্তু যদি আমি ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করি, সেটা আমাদের জন্য যৌক্তিক হবে না, কারণ আমার কিছু সম্পদ অব্যবহৃত থেকে যাবে। আর যদি আমি এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে উৎপাদন করতে চাই, সেই ক্ষেত্রে সেটা আমার জন্য সম্ভবই না। যৌক্তিকতা তো পরের বিষয়, সেটা আমার সম্ভবই না, কারণ আমার জমির পরে কিন্তু আকাশ বাতাস না, আমার জমির পরে আরেকজনের জমি। আমি যদি আরেকজনের জমিতে উৎপাদন করতে চাই, তাহলে সে আমার পাটা কেটে দিবে। তাই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। তো
তো এটা আমরা বর্ণনাটা কিভাবে দিব, এই বর্ণনাটা আমাদের যে প্রথম দিকের যে আমি ক্লাসগুলো করেছি সেগুলো তো অবশ্যই দেওয়া আছে, পুনরায় আমি বর্ণনাটা দেওয়ার প্রয়োজন মনে করছি না। তারপর আমরা দেখি রাজশাহী বোর্ডে আরেকটি কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটি এসেছে সেটিও অর্থ ব্যবস্থা থেকে এসেছে। আমি জানি তোমরা সেটা পারবে, শুধু আমি উদ্দীপকটা পড়ে শোনাচ্ছি। তারপর এখানে আমাদের রাজশাহী বোর্ড 2025-এ 1 মার্চের কোয়েশ্চেন কিন্তু আসছে বেসিক অর্থনীতি। তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে জ্ঞানমূলক যে কোয়েশ্চেনগুলো পড়িয়েছি বা ক্লাস নিয়েছি সেগুলোর বাহিরে সাধারণত বেশ একটা আসে না, এবং সেটা যে সত্যি সেটার প্রমাণ আমরা প্রতি বোর্ড কোয়েশ্চেন দেখলেই আমরা বুঝতে পারবো। এখানে বেসিক অর্থনীতি এসেছিল, এবং রাজশাহী বোর্ডের আরেকটা কোয়েশ্চেন এসেছে দাম প্রক্রিয়া কি, অর্থাৎ দাম প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। তো তারপরে এখানে আসছে যে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থার প্রকৃতিকে দাম প্রক্রিয়া বলে, অর্থাৎ বাজারের মাধ্যমে আমরা যেভাবে দামটা নির্ধারণ করি সেটাই হচ্ছে আমাদের দাম প্রক্রিয়া। তো এইখানে দেয়া আছে সাইদ এমন একটি দেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন, যে লোকটা ওনার নাম হচ্ছে সাইদ, সে এমন একটি দেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন যে দেশের সরকার সকল সম্পদের মালিক। অর্থাৎ সাইদ যে দেশে গিয়েছেন সে দেশের সরকার সকল সম্পদের মালিক এবং জনগণের উৎপাদন বন্টন ও ভোগের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে থাকে। অর্থাৎ উনি যে দেশে গিয়েছেন সে দেশ হচ্ছে সকল সম্পদের মালিক সরকার, তার মানে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সব কাজ হয়। তাহলে কি দেশ সেটা? আমরা নিঃসন্দেহে বলতে পারবো সেটা সমাজতান্ত্রিক দেশ। অর্থাৎ সাইদ যে দেশে গিয়েছেন সেটা হচ্ছে সমাজতান্ত্রিক দেশ। তারপরে এখানে বলা হয়েছে অন্যদিকে সাইদের দেশে উৎপাদন ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সরকার অর্থনীতির কোনো খাতে হস্তক্ষেপ করে না। অর্থাৎ সাইদ যে দেশে বসবাস করেন, অর্থাৎ সাইদের নিজের যে দেশ, সেই দেশে উৎপাদন ক্ষেত্রে ভোক্তা এবং উদ্যোক্তা পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সেখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না। তার মানে সাইদের দেশ হচ্ছে ধনতান্ত্রিক দেশ। দেখা কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই সহজ, এখানে জটিলতার কিছুই নাই। আমরা শুধু কোয়েশ্চেন বুঝি না, আমরা এর জন্য প্রতিনিয়ত বেশি বেশি করে কোয়েশ্চেন পড়বো, তাহলে আমরা সব কোয়েশ্চেনই বুঝতে পারবো। তাইলে গ নাম্বারে বলা হয়েছে সাইদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো। আমরা জানি সাইদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান, সেটা আলোচনা করার কথা বলা হয়েছে। উদ্দীপকে সাইদ যে দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন সে দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনা করো। তুলনা মানে কি? পার্থক্য। আমরা সাইদ যে দেশে বেড়াতে গিয়েছিলেন বা উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন সে দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনা বা পার্থক্য, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও মিশ্র অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এখন আসি আসল কথায়। তোমাদের খাতা মূল্যায়ন করতে গিয়ে হাসবো না কান্না করবো, আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না। তোমরা এই আনসারটা কিভাবে লিখো যে সাইদের দেশের অর্থব্যবস্থা এবং সাইদ যে দেশে পড়তে গিয়েছিলেন সে দেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য। এখন তোমরাই বলো কথাটা তোমরা কতটুকু যুক্তিসঙ্গত বলেছ। আমরা কথাটা আনসারটা এভাবে লিখব না, আমাকে কোয়েশ্চেনটা করা হয়েছে এই কারণে আমাকে ধরতে বলেছে কোন দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান। আমরা বলবো সাইদ যে দেশে পড়তে গিয়েছিলেন সে দেশে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান এবং বাংলাদেশে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ও মিশ্র অর্থব্যবস্থার পার্থক্য দেয়া হলো বা দেখানো হলো। আমরা কখনোই লিখতে পারবো না যে সাইদ যে দেশে পড়তে গিয়েছিলেন সে দেশের অর্থব্যবস্থা এবং বাংলাদেশের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নিম্নে ব্যাখ্যা করা হলো। আমরা আগে অর্থব্যবস্থাটা আইডেন্টিফাই করব এবং সেই অর্থব্যবস্থার নামটাই আমরা ছকে, তোমরা ছক আকারে দেও বা 1 2 3 দিয়ে দেও, সেটা তোমাদের বিষয়, এভাবে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই, অর্থাৎ রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন আমরা ধারণা পেয়ে গেছি। আমি আশা করছি যে যদি আমরা অন্য বোর্ডেও একই ধরনের তেমন কোনো কঠিন কোয়েশ্চেন আসে না, একটা অর্থব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনা রেখা, এই দুটো কোয়েশ্চেনই আমাদের কমন কোয়েশ্চেন। এর বাহিরে কোয়েশ্চেন যদি আসে সেটা আসে মৌলিক অর্থনৈতিক সমস্যা
ও তার সমাধান থেকে। তো আজকে এই পর্যন্তই। আশা করব তোমরা সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমি আরও দুটো বোর্ড নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।